আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আমরা 2 মিনিট ওয়েট করছি, 2 মিনিট পর থেকে শুরু করবো আর কি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জান্নাতি জয়েন করেছ? জান্নাতি? জি স্যার। হ্যাঁ, তুমি বলো তো গত ক্লাসে আমরা কি করেছিলাম, মনে আছে? স্যার চতুর্থ অধ্যায় পড়েছিলাম। হ্যাঁ, চতুর্থ অধ্যায় কি টপিকস? ওয়েবসাইটের কাঠামো। কাঠামো না প্রকারভেদ? প্রকারভেদ পড়েছিলাম। হ্যাঁ, কাঠামোটা করে শুরু করে নি এখনো। আজকে পড়াবো হচ্ছে আইপি অ্যাড্রেস সম্পর্কে আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সেখানে আমরা পড়েছিলাম, মনে আছে কিনা দেখো, ওয়েবসাইট 2 ধরনের পড়েছিলাম, মনে আছে তোমাদের? একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা কি ডাইনামিক ওয়েবসাইট। হ্যাঁ, ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা আজকে একটু দেখবো আমরা, ঠিক আছে? তো এবং তোমাদের একটু ধরবো আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলবা এখন? হ্যাঁ, আনিকা বলো তো। আনিকা, রুল 103। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। হ্যাঁ, তুমি বলো যে স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্ট্যাটিক ওয়েবসাইট আমরা গত ক্লাসে পড়েছিলাম, মনে আছে কিনা? স্যার আমি গত ক্লাসে ছিলাম না। আচ্ছা, ছিল না, ঠিক আছে। তাহলে মনে আছে কার, কেউ বলতে পারবা? হ্যাঁ, আমি বলি। হ্যাঁ, বলো। স্যার, যে সকল ওয়েবসাইটে তথ্য সাধারণত পরিবর্তন করা যায় না তাদেরকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে, ভেরি গুড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আচ্ছা, এখন বলবো হচ্ছে রুল 320। আদিবা, শুনতে পাচ্ছ? আদিবা, শুনতে পাচ্ছ? আচ্ছা, শুনছো না? তাহসিন, শুনতে পাচ্ছ? তাহসিন, তাহিয়া, তাহসিন। 355 শুনতে পাচ্ছ তুমি? আচ্ছা, শুনতে পাচ্ছে না। কারিমা, 381 রুল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 381 রুল শুনতে পাচ্ছ কারিমা? ওকে, তুমি বলো তো। স্ট্যাটিক ওয়েবসাইটের ও একটা সংজ্ঞা দিল যে যে ওয়েবসাইট পরিবর্তন হয় না সহজে, তাকেই আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বলি। তো এর একটা উদাহরণ দিতে পারবা? আমি তো গত ক্লাসটা করিনি। ও, গত ক্লাস করোনি, আচ্ছা। কে দিতে পারবা? ফারজানা আক্তার, পারবা? ফারজানা আক্তার। স্যার, প্রশ্নটা কি আবার বলবেন? স্ট্যাটিক স্যার গত ক্লাস স্ট্যাটিক ওয়েবসাইটের যে একটা উদাহরণ দিতে বলেছি, জাস্ট আর কিছু না। স্ট্যাটিক ওয়েবসাইটের উদাহরণ নেই, শুনতে পাচ্ছ? স্যার মানে সার্চ করতে হ্যাঁ, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট দুই ধরনের ওয়েবসাইট আছে। এর মধ্যে আমি বলছি, ও সংজ্ঞাটা দিয়ে দিছি অলরেডি, আমি বলছি তুমি এটার হচ্ছে এক্সাম্পল দিবে। হ্যাঁ, বলো। স্যার, সার্ভার এখানে স্যার পোর্টফোলিও যে ওয়েবসাইট গুলো আছে, পোর্টফোলিও। তারপরে ধরো আমাদের ওয়েবসাইটটাও, এটাও স্ট্যাটিক ওয়েবসাইট বলা যায়। আচ্ছা, আমরা এখন শুরু করবো আর কি। হ্যাঁ, বলো। আচ্ছা, লামিছা আছো? লামিছা, 211 রোল শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, হ্যাঁ, তুমি গত ক্লাস ছিলা? গত ক্লাসে ছিল না? প্র্যাকটিক্যাল ক্লাসে না না না, থিওরি ক্লাসে। হ্যাঁ প্র্যাকটিক্যাল ক্লাসে। ও আচ্ছা, না স্যার। আচ্ছা, ছিল না, ঠিক আছে। ওকে, আমি আবার একটু রিভাইজ করতেছি, তো দেখো স্ক্রিন শেয়ার দিচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় আসে। স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা পরীক্ষাতে আসে। হ্যাঁ, তো আমরা এখানে তিনটা, এটা এটা না দিলেও হবে, সমস্যা নেই। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইটটা দেখো, যে যে ওয়েবসাইট যে তথ্য সাধারণত পরিবর্তন হয় না তাদেরকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। যে সকল ওয়েবসাইটে তথ্য সাধারণত পরিবর্তন হয় না তাদেরকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। আর ডাইনামিক ওয়েবসাইট স্বাভাবিকভাবেই এর বিপরীত, অর্থাৎ যে ওয়েবসাইটের তথ্য পরিবর্তনশীল তাদেরকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। ডাইনামিক শব্দটার মানেই হচ্ছে পরিবর্তনশীল, আর স্ট্যাটিক শব্দটার মানে হচ্ছে স্থির বা পরিবর্তন হয় না সহজে, সেটাই। তাহলে সংজ্ঞাটা আমরা দেখলাম। এখন এরপরে যে পার্থক্যটা আছে, স্ট্যাটিক ওয়েবসাইট শুধুমাত্র HTML এবং CSS দিয়েই তৈরি করা যায়। খেয়াল করো কি বলছি, তাহলে HTML এবং CSS দিয়েই তৈরি করা যায়। আর ডাইনামিক ওয়েবসাইট যেটা পরিবর্তনশীল, যেমন ফেসবুক, তোমরা যে স্ট্যাটাস দাও, ছবি আপলোড করো, তো এইগুলো কিন্তু তাৎক্ষণিক পরিবর্তন হচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে কিন্তু ওয়েবসাইটটা কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এইটা কিন্তু একটা ডাইনামিক ওয়েবসাইট। তারপরে যে বিভিন্ন ধরো অনলাইন পত্রিকা,
ঠিক আছে, সেগুলো কিন্তু ডাইনামিক ওয়েবসাইট। সেখানে আমরা মন্তব্য লিখতে পারি, তাহলে মন্তব্য করতে পারি। ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখো তাৎক্ষণিক এই তথ্যের কিন্তু পরিবর্তন ঘটছে, তাহলে এটাকে আমরা বলবো ডাইনামিক ওয়েবসাইট। স্বাভাবিকভাবেই এই পরিবর্তন করার জন্য ওয়েবসাইটের মধ্যে কিন্তু এক্সট্রা কিছু কাজ করতে হয়। শুধুমাত্র ডিজাইন সামনে যেটা আছে সেটাই কিন্তু কাজ করে না, এর জন্য সার্ভার প্রয়োজন হয়। তো সার্ভার থেকে ডেটা আনার জন্য, ওইখানে রাখার জন্য এক্সট্রা একটা ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়। এই জন্য শুধু এইচটিএমএল এবং সিএসএস দিয়ে ওই ওয়েবসাইটটা তৈরি করা যায় না। এর জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে স্ক্রিপ্ট ভাষা যেমন পিএইচপি, ASP.NET, জেএসপি, আবার যে সার্ভারে রাখা হয়, যেমন তুমি ছবি আপলোড দিচ্ছ, সেটা তো 1 বছর বা 2 বছর বা 5 বছর পরেও কিন্তু তুমি সেটা ফিরে পাচ্ছ ফেসবুক থেকে। তাহলে তোমার কি মনে হয় না এগুলো কোথাও রাখার একটা ব্যবস্থা আছে? তো সেই যে রাখার যে ব্যবস্থা যেখানে থাকে সেটাকে আমরা বলি সার্ভার। তো এই সার্ভার মেইনটেইনের জন্য কিন্তু ইনস্ট্রাকশন দিতে হয়। তো সেই সার্ভার মেইনটেইনের যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজকে আমরা ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ বলে থাকি। তাহলে সেই ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ হিসেবে মাই এসকিউএল, এসকিউএল বা অরাকল ইত্যাদি ব্যবহার করা হয়। তাহলে দেখো এইখানে কয়টা ভাষা লাগলো? তো আমরা যে এইচটিএমএল এবং সিএসএস প্র্যাকটিক্যাল করতেছি, স্যার সিএসএস এটা কি? ক্যাসকেডিং স্টাইলিশ শিট, এটা তোমাদের সিলেবাসে নেই। ক্যাসকেডিং স্টাইলিশ শিট এটার পূর্ণরূপ আর কি। এটাও এইচটিএমএল এর একটা, ধরো এইচটিএমএল দিয়ে আমরা ফিক্সড কিছু কাজ করতে পারি। যেমন একটা এক্সাম্পল দেই, তোমরা একটা প্র্যাকটিক্যাল অলরেডি করেছো, এইচ হেডিং ট্যাগের প্র্যাকটিক্যাল করেছো, মনে আছে? স্যার কিন্তু সিএসএস এর প্র্যাকটিক্যাল করিনি। হ্যাঁ, হেডিং ট্যাগ দিয়ে দেখো এটার মানে এটা দিয়ে আসলে কি এক্সট্রা কাজ করা হয়। হেডিং ট্যাগ দিয়ে কিন্তু আমরা ফন্টের 6টা সাইজই আছে, তাই না? H1 থেকে H6। তো এই জি 6টার স্যার। বাইরে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। আর সিএসএস দিয়ে হলে এই 6টার বাইরে তোমার ইচ্ছা মতো তুমি ফন্টের সাইজ গুলো ইউজ করতে পারবা। তুমি যদি এইচটিএমএল ব্যবহার করো তাহলে এই 6টার মধ্যেই তোমাকে থাকতে হবে। আর সিএসএস দিয়ে ব্যবহার করলে তোমার ইচ্ছা মতো তুমি করতে পারবা ওই ফন্টের স্যার সাইজ। 8, 7, 8 এগুলোতে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য সিএসএস করা হয় সৌন্দর্য বৃদ্ধির জন্য। খেয়াল করো, সিএসএস এক্সট্রা কিছু ফিচার আছে যেটা তোমার হচ্ছে একটা ডিজাইনের ক্ষেত্রে আলাদা একটা ফিচার ওটার সাথে অ্যাড করা যায়, অর্থাৎ তুমি কাস্টমাইজ করতে পারো তোমার কোনো ওয়েবসাইটটা। আর এইচটিএমএল এর ফিক্সড কিছু ট্যাগ আছে, এটা কাস্টমাইজ করা যায় না। বুঝতে পেরেছো বিষয়টা? তো এইচটিএমএল এর যে সীমাবদ্ধতা আছে সেটা দূর করার জন্যই সিএসএস দিয়ে এক্সট্রা, অর্থাৎ এইচটিএমএল তো আছে, এইচটিএমএল এর সাথে সিএসএস অ্যাড করা হয়। অর্থাৎ কোনো ডিজাইনটা আরো সৌন্দর্য মন্ডিল করার জন্য, এটাকে আরো আকর্ষণীয় করার জন্য এই সিএসএস টা ইউজ করা হয়। বুঝতে পেরেছো বিষয়টা? সহজ কথা বলি, সাদা কালো আর হচ্ছে কালার। সাদা কালো কি, দুইটা কালারই ফিক্স, আর কালার হলে কি ইচ্ছা মতো কালার ইউজ করা যেতে পারে। তারপরে দেখো ডাইনামিক ওয়েবস। আচ্ছা তোমরা কি বুঝতে পেরেছো তাহলে এইচটিএমএল এবং সিএসএস এর কাজটা? এইচটিএমএল এর কাজটা আমরা প্র্যাকটিক্যালি করতেছি, আর সিএসএস এর এটাও ইউজ করব লাস্টের দিকে, ঠিক আছে? কিছু কিছু ট্যাগ ইউজ করব সিএসএস। তারপরে দেখো ডাইনামিক ওয়েবসাইটটা তাহলে কি করলো। প্রথম কাজ হচ্ছে এই ওয়েবসাইট তো লাগবেই, স্ট্যাটিক ওয়েবসাইটের যে স্ট্রাকচার সেটা তো লাগবেই। তাহলে তার জন্য এইচটিএমএল সিএসএস ইউজ করবে। তার পাশাপাশি একটা সার্ভার মেনটেন করতে হবে, তার জন্য একটা আলাদা ল্যাঙ্গুয়েজ দরকার। কি ল্যাঙ্গুয়েজ? মাই এসকিউএল, এসকিউএল, অরাকল। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, নিচের কোনটি ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ? তাহলে কি কি হবে ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ? এগুলো কিন্তু এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিন্তু আমরা প্রোগ্রাম করতে পারি। বুঝতে পেরেছো বিষয়টা? হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছো? তাহলে এইখানে এটা নাম মনে রাখবা, ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ গুলার নামগুলা কি? মাইএসকিউএল, এসকিউএল, ওরাকল। সবাই কি ক্লিয়ার বিষয়টা? এটা কিন্তু এমসিকিউ তে আসে যে নিচের কোনটি ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ।
আবার বলা হয় নিচের কোনটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তাহলে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কি কি আছে? পিএইচপি আছে, এএসপি ডট নেট আছে, জেএসপি আছে, এই তিনটা। আর এইচটিএমএল সিএসএস এটা কিন্তু স্ক্রিপ্টিং ভাষা নয়, এটা কিন্তু মাথায় রাখবা। হ্যাঁ, এখান থেকে অনেকগুলো এমসিকিউ কোশ্চেন আসতে পারে। থার্ডলি হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ করা সহজ, ফলে খরচ কম। কিসের ক্ষেত্রে? স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে। আর ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে ডেভেলপ করা কঠিন, ফলে খরচও বেশি। একটা ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট এখন বাংলাদেশে যদি মার্কেট ভ্যালু ধরো, তাহলে ধরো 30-40 হাজার টাকার মধ্যে ভালো মানের, অনেক ভালো মানের স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়। কিন্তু আবার যদি আলাদা তুমি মেনটেনেন্স করো বছরের পর বছর, সেটা আলাদা চার্জ দিতে হয়। কিন্তু এমনি একটা ওয়েবসাইট তৈরি করার জন্য কিন্তু মোটামুটি 30-40 হাজার টাকা হলেই হয়। আর ডাইনামিক ওয়েবসাইট বানাতে গেলে কিন্তু অনেক বেশি টাকা খরচ হবে, দেখা যাচ্ছে 1-2 লাখ, আলাদা সার্ভার কিনতে স্যার হবে। ওয়েবসাইট তৈরি করার জন্য টাকা লাগে কেন? টাকা লাগে কেন? হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে কেন টাকা লাগে। আচ্ছা, ওয়েবসাইট কারা তৈরি করে? প্রশ্ন হচ্ছে কারা তৈরি করে। আচ্ছা, তোমার বাসা একটা খেয়াল করো, যে কোনো তুমি যে বাসায় থাকো সেটা তৈরি করতে কেন খরচ হয়, কিসে কিসে খরচ হয় বলতে পারো? হ্যাঁ, ইনস্ট্রুমেন্টে খরচ হয়, তাই না? আচ্ছা, ইনস্ট্রুমেন্ট খরচ বাদে আর কি খরচ আছে? ধরো স্যার ইট বাসা বালু সিমেন্ট, করার জন্য খরচ। ইট বালু সিমেন্ট, সেটা তাই লাগে না? আচ্ছা, আচ্ছা, কথা বলো, যে প্রশ্ন করেছো একটু কথা বলো, না হলে আমি অ্যান্সার দিতে পারবো না তো। স্যার কেন? আমি কথা বলছি তো। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি ইট বালু সিমেন্ট অর্থাৎ ইনস্ট্রুমেন্ট বাদে, উপাদানগুলো বাদে আর কিসে খরচ হয়? স্যার ঘর ডেকোরেট করার জন্য। আচ্ছা, ডেকোরেশন করার জন্য, এটা তো উপাদান, এগুলো তো ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট বাদে আর কোনো খরচ হয় না? স্যার যে ঘরটা তৈরি করে। স্যার ইঞ্জিনিয়ার লাগে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার তো আলাদাই। যে লেবার, লেবার তো আর উপাদান না, ইনস্ট্রুমেন্ট না। লেবারের যে কষ্ট করে তৈরি করতেছে তার একটা পারিশ্রমিক বিল আছে, তাই আছে না? তারপরে তুমি ইঞ্জিনিয়ারের কাছে ডিজাইন করলা, তাহলে ওইটার একটা বিল আছে, আছে তো। আচ্ছা, ডাক্তাররা যে ভিজিট নেয় 1,000 টাকা, ডাক্তারদের খরচ কোথায় বলতে পারো? ধরো একটা ডাক্তার স্যার একটা রোগী দেখবে, তারা যেই ইয়াতে বসে স্যার ওটার তো ভাড়া দেওয়া লাগে। ওইটার জন্য খরচ খালি, না অন্য আর কোনো খরচ নাই? একটা স্যার রুগী ডাক্তার যে দেখে। হয়েছে, একটা ডাক্তার যে হয়েছে, যে পেশাটাই আসছে, এই পেশায় আসতে তার 15-20 বছর যে পরিশ্রম করতে হয়েছে, ইনভেস্ট করতে হয়েছে, তো তার কোনো মানে তুমি ভ্যালু ধরবা না? অর্থাৎ এই যে জি স্যার ওটা ওয়েবসাইট, তো হ্যাঁ আছে। good, এই যে ওয়েবসাইট যে যারা তৈরি করবে তাদের কি পরিশ্রম হবে না? এই তৈরি করার এই পারিশ্রমিক যে খরচ, সেটাই হচ্ছে খরচ। বুঝতে পেরেছো বিষয়টা? এই কিন্তু এইচটিএম, স্যার আমি যদি একটা ওয়েবসাইট নিজেই তৈরি করি তাহলে হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, কিভাবে আর কোথায় টাকা দিব? না তোমার তো কোনো খরচ হবে না তেমন, তুমি তো সেই খরচটা তুমি নিজে করলা, বুঝো নাই? তোমার তো কোনো খরচ নাই জি তখন। স্যার। এখন বুঝতে পেরেছো? হ্যাঁ, খরচ একটা আছে, একটা অংশ তো অবশ্যই আছে, সেটা হচ্ছে তুমি যদি সার্ভার কিনো, ওয়েব হোস্টিং করো, তুমি যে নামকরণ করো তোমার ওয়েবসাইটের, সেটা কিনতে হবে আলাদা। সেটা নিয়ে একটু পরে আলোচনা করি। তুমি যে নামকরণ করবা তোমার ওয়েবসাইটের, সেটা কিনতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। বুঝতে পেরেছো? সেই রেজিস্ট্রেশনেরও আলাদা একটা খরচ আছে। জি স্যার পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো, এটা ডেভেলপ করা সহজ, আর ডাইনামিক যে ওয়েব পেজ সেটা ডেভেলপ করা বেশি খরচ হয় এবং একটু করা কঠিন, কারণ এখানে তিনটা বিষয় মেনটেন করতে হয়: একটা সার্ভার, তারপরে আমাদের সামনে যেটা আসছে সেটা, তারপরে হচ্ছে আমাদের একটা এক্সাম্পল দেই ডাইনামিক ওয়েবসাইটে। দেখো এখানে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, কোন কোন জায়গায় কাজ করতে হয় সেটা আমি একটু দেখাবো তোমাদের। এখানে
ধরো যে কোনো একটা ওয়েবসাইট আমরা শুধু এই ফ্রন্টটা দেখি। ধরো এটা কম্পিউটার, এখানে এটা কম্পিউটার, এখানে আমরা ওয়েবসাইটটা দেখি, ঠিক আছে? এটা সামনে বসে। এখন খেয়াল করো, এটার পিছনে আরো দুইটা কাজ আছে। এইখানে একটা সার্ভার মেনটেন করতে হয়, এটা হচ্ছে রাখার একটা জায়গা, ধরো এটাকে সার্ভার বলি। এখন দেখো, ধরো ডাইনামিক একটা ওয়েবসাইট, ডাইনামিক বলতে ধরো যেটাই সার্ভার ইউজ করে, যেমন আমি যদি বলি আমাদের যে রেজাল্টে তোমরা যে এসএসসি রেজাল্ট দেখছো সেই ওয়েবসাইটে, সেখানে কি আছে, সেখানে তুমি কি লেখো, এখানে জাস্ট একটা রোল দাও কম্পিউটারে, এখানে তোমার রোল এন্ট্রি করো, সেই রোল দেওয়ার সাথে সাথে তোমাকে কি করে, তোমার রেজাল্টটা এখানে শো করে দেয়, তাই করে না? এখন তোমার মনে কি একটু ই হয় না যে এই রেজাল্ট আসলে এটা কোথায় ছিল, এইখানেই ছিল না অন্য কোথাও ছিল? আসলে এই রেজাল্টের যে ডাটাবেস, সেই ডাটাবেসটা এখানে ছিল, অর্থাৎ এই যে একটা ডাটাবেস। তো এই রেজাল্ট, সমস্ত রেজাল্ট ধরো তোমাদের ব্যাচে যত স্টুডেন্ট, তোমাদের ব্যাচে না শুধু আরো আগের ব্যাচের যত স্টুডেন্ট আছে, সমস্ত বাংলাদেশের স্টুডেন্টদের একটা ডাটাবেজ আছে, সেই ডাটাবেজের মধ্যে এই তথ্যগুলো থাকে। আর এই যে সার্ভার, ওয়েবসাইটের মধ্যে কি করো, এই কাজটা করা হয় এইচটিএমএল সিএসএস দিয়ে। খেয়াল করো, এই কম্পিউটার অর্থাৎ সামনের যে কাজটা সেটা করা হয় এইচটিএমএল সিএসএস ইউজ করে। আর এই সার্ভারের মধ্যে যে কাজটা করা হয়, এই যে এখানে এখানে এটা সার্ভার, এখানে করা হয় ডেটাবেস ডেটাবেস ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তাহলে দেখো ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কোনগুলা আমরা একটু আগে দেখলাম। হ্যাঁ, সেটা হচ্ছে ধরো মাই এসকিউএল, এসকিউএল, তারপরে শুধু এসকিউএল, তারপরে ওরাকল। হ্যাঁ, তাহলে এইটার কাজ কিন্তু এই সব ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়। আর এই যে এটা তোমরা সামনে যেটা দেখো, এই দেখার কাজটা, যেমন আমরা এইচটিএমএল ইউজ করে করি এই দেখার কাজটা, এইচটিএমএল, তারপরে সিএসএস। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে ডাটাবেজের সাথে এই পেজের, এই যে তুমি যে ওয়েবসাইট তৈরি করলা ফ্রন্ট সাইটটা, এর সাথে কিন্তু কানেকশন দিতে হবে। খেয়াল করো কানেকশনটা কেমন, যেমন তুমি এইখান থেকে একটা রিকোয়েস্ট পাঠালা, রিকোয়েস্টটা কি, ধরো আমি রেজাল্ট দেখতে চাইলাম, কোথায়, এই সার্ভারের কাছে। তাহলে এই যে মাঝখানে এই ডাটাটা আনা নেওয়ার যে কাজটা, সেই কাজটা করে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? স্ক্রিপ্টিং, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো সেই ল্যাঙ্গুয়েজ গুলা কি, একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে পিএইচপি, তারপরে আছে জেএসপি, তারপরে আছে এএসপি .NET। ওকে, তাহলে একজন ব্যক্তির যদি কেউ একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে হয়, তার কমপক্ষে কতগুলো ল্যাঙ্গুয়েজের দরকার হবে তোমরা একটু বলো তো? এই ফ্রন্ট সাইটের জন্য একরকম ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল, তারপরে এই যে স্ক্রিপ্টিং এর জন্য আরেক রকম ল্যাঙ্গুয়েজ, আর সার্ভার মেইনটেইনের জন্য আরেক ধরনের ল্যাঙ্গুয়েজ। তো তোমাদের যে এই যে ফেসবুক তোমরা ইউজ করো, তো তোমরা কি জানো এই ফেসবুকের অনেক সার্ভার আছে, প্রতি বছর এই সার্ভার নতুন নতুন সার্ভার বসাতে হয়েছে কেন? কারণ হচ্ছে এদের যে গ্রাহক অর্থাৎ ক্লায়েন্ট কাস্টমার প্রতিদিন অনেক বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এই ফেসবুকের নতুন নতুন সার্ভার বিভিন্ন কান্ট্রিতে কিন্তু ব্যবহার হচ্ছে। আর তোমরা জানো যে এই ফেসবুকে কিন্তু হাজার হাজার কর্মী কিন্তু কাজ করতেছে এইগুলো নিয়ে। তারা এই সার্ভার কিন্তু 24 আওয়ার্সই খোলা থাকতে হয়। এই সার্ভার কি 24 আওয়ার্স খোলা রাখতে হয়, অর্থাৎ চালু রাখতে হয়। 24 আওয়ার্স যদি চালু না থাকে তাহলে কিন্তু তোমরা ফেসবুক কিন্তু 24 আওয়ার্স ইউজ করতে পারবা না। বুঝতে পেরেছ? তো এই কাজগুলো আমরা সাধারণ পাবলিকরা দেখি না, এগুলা যারা প্রযুক্তিবিদ তারা এই সব বিষয়গুলো অবগত। আমরা শুধু এই যে এই সাইটটা দেখি, ধরো এখানে একটা ওয়েবসাইট, এখানে তুমি ফেসবুক চালাচ্ছ, এখান থেকে তুমি একটা ছবি আপলোড দিচ্ছ, শেয়ার দিচ্ছ, সেই ছবিটা এই যে সার্ভারের মধ্যে রয়ে গেছে। ধরো আমেরিকাতে বা ইংল্যান্ডে অনেক জায়গায় এই সার্ভার আছে,
এই ফেসবুকের নিজস্ব সার্ভার গুলো রয়েছে, সেই সার্ভারে আমাদের এই ছবিগুলো স্ট্যাটাস গুলো কিন্তু চলে যাচ্ছে। আর এই সার্ভার থেকেই কিন্তু তোমাকে প্রতি বছর আবার কি দেখবা রিমাইন্ড করে দিচ্ছে যে 5 বছর আগে এই ছবিটা তুমি আপলোড করেছিলা, আবার নতুন করে তুমি শেয়ার করতে পারো। এটা থাকে কোথায়, ছিল কোথায়? তো এগুলা রাখার জন্য তো জায়গার দরকার হয়, সেই জায়গাগুলো হচ্ছে এই সার্ভার। তো আশা করি তোমরা বিষয়গুলো একটু বুঝতে পেরেছো। আর কোনো কোশ্চেন আছে এখানে তোমাদের? কারো কোশ্চেন আছে? না স্যার, স্যার একটু স্ট্যাটিস্টিক আর ডাইনামিকের মানে পার্থক্য দেখাবেন। হ্যাঁ, দেখাচ্ছি। এটা পরীক্ষায় আসবে কিন্তু, এটা মনে রাখবা। আর এই যে এইটা, এখানে যে কোনগুলা ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ, কোনগুলা স্ক্রিপ্টিং ভাষা, এই বিষয়গুলো একটু তোমরা মনে রাখবা। ওকে, এখন উদাহরণ হিসেবে পোর্টফোলিও সাইট, এটা হলো স্ট্যাটিক। এটা নরমাল তুমিও তৈরি করতে পারবা পোর্টফোলিও সাইট, যদি এইচটিএমএল এবং সিএসএস জানো। এইচটিএমএল জানলেই সম্ভব, ঠিক আছে? তারপরে দেখো বিভিন্ন নিউজ পোর্টাল, এটা হলো ডাইনামিক নিউজ পোর্টাল। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন www.facebook.com। ওকে, তাহলে কি আমরা বুঝতে পেরেছি সবাই যে স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি? জি স্যার। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি একটু তোমাদের দেখি, ধরি তোমরা কতটুকু মনে রাখতে পেরেছ নাকি অমনোযোগী মনোযোগী। হ্যাঁ, ফারজান আক্তারের 123 রুল, তুমি বলো। স্যার। হ্যাঁ জি বলো। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ তুমি বলো যে ডাইনামিক ওয়েবসাইটের একটা উদাহরণ বলবা। বলতে পারবা ডাইনামিক ওয়েবসাইটের একটা উদাহরণ? স্যার পারবা না? বলতে পারছি না। একটু আগে দেখালাম যে আমি, ক্লাস মনোযোগী থাকো না তোমরা, না? স্যার HTML CSS। হ্যাঁ, এটা কোনো উদাহরণ হলো না তো। আমি বলছি ডাইনামিক ওয়েব পেজের। সামাজিক যোগাযোগ হ্যাঁ, মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম। তুমি ক্লাস নিশ্চয় করছো না, ঠিক আছে? আচ্ছা, তারপরে হ্যাঁ স্যার, খালি অনলাইনে বসে আছো আর কি। তারপরে কে বলবা? আয়শা বলো, রোল 334। আয়শা শুনতে পাচ্ছ? আয়শা শুনতে পাচ্ছ না? আচ্ছা, হিমু বলো তো, হিমু 308 রুল। জি স্যার। হ্যাঁ, তুমি বলো ডাইনামিক ওয়েবসাইটের একটা এক্সাম্পল দাও। স্যার সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক। হ্যাঁ, তারপরে? স্যার, স্যার আপনি তো ফেসবুকের কথা হ্যাঁ, বললেন। হ্যাঁ, লেকচার দেখো নাই, এখানে আরেকটা বলছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, একটা পেরেছো, ধন্যবাদ। বিভিন্ন নিউজ পোর্টাল। নিউজ পোর্টাল, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা সবাই মোটামুটি অবগত হলাম আর কি, একটু ধারণা পেলাম স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। আর পার্থক্যটা দেখো, একটা পারলে আরেকটা পারা সম্ভব, কারণ অনেকগুলা একটু বিপরীত আছে। যেমন এইটা দেখো ডেভেলপ করা সহজ, আর এজন্য খরচ কম, আর এটা খরচ স্যার। বেশি। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, শুনছি, শুনতেছি, বলো, কে বলতে চাচ্ছিলা? স্যার হ্যাঁ বলো। এখানে হচ্ছে স্ট্যাটিক তোমার এটা কথা, সাধারণ হ্যাঁ, তোমার কথা আমি বুঝতে পারতেছি না। তোমরা কি বুঝতে পারছো কেউ ওর কথা? না না স্যার। স্যার। আচ্ছা, বাজার বাজার। হ্যাঁ, তোমার একটু নেটওয়ার্কের সমস্যা মনে হয়। হ্যাঁ, হ্যালো, আচ্ছা, তোমার কথা শুনতে পাচ্ছি না, সরি, শুনতে পাচ্ছি না তোমার কথা। ওকে, তাহলে নেটওয়ার্ক আসলে তারপরে আবার কোশ্চেন করো। এখন এইখান থেকে কি আমরা এখন স্কিপ করতে পারি? এই বিষয়ে আর কোনো কিছু বলতে হবে তোমাদের?
দৃষ্টি আছো? দৃষ্টি? দৃষ্টি নেই? আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে এখন শুরু করতে চাচ্ছি যে আইপি অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস ও ইউআরএল। ঠিক আছে, তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আইপি অ্যাড্রেস কি, এই প্রশ্নটা আসে পরীক্ষায় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রটোকল। আইপি মানে কি? ইন্টারনেট প্রটোকল। ওকে, তো এখন একটা বিষয় বলি, এটা আইপি অ্যাড্রেস যতটুকু সময় শেষ করতে পারবো না, আমি আইপি অ্যাড্রেসটা আগে একটু কথা বলতে চাই তোমাদের সাথে। সেটা হচ্ছে, এটা স্টপ করে তোমরা দেখো তাহলে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। ওকে, আচ্ছা, এই যে তোমাদের তোমরা যে আমাদের কলেজে ভর্তি হয়েছ সায়েন্সে, ধরো সায়েন্স আছে, সায়েন্স, তারপরে কমার্স, তারপরে হিউম্যানিটিজ। ঠিক আছে, হিউম্যানিটিজ। এই যে তিনটা গ্রুপ আছে তোমাদের, দেখবা এই তিনটা গ্রুপের অনেকের নামই কিন্তু সেম, তাই না? অনেকের নামই কিন্তু সেম। এখন তোমরা কি বলতে পারবো যে তোমাদের এই যে নামটা সেম হয়ে গেছে, একটা জিনিস কিন্তু ইউনিক আছে, সেটা কি? তোমরা কি রোল জানো? নাম্বার। রোল নাম্বার। ভেরি গুড। তোমরা অনেক সময় বলো যে স্যার আমার রোল 102। 102 কিন্তু তিন গ্রুপে আছে, এই গ্রুপে, এই গ্রুপে, এই গ্রুপে। কিন্তু অ্যাকচুয়াল রোল কিন্তু এই 20, 103। এইটা ইউনিক। অর্থাৎ এই রুলের সাথে কিন্তু তোমাদের আজীবন, অর্থাৎ এখানে কারো রুল কখনো মিলবে না। এটা একেবারে পার্মানেন্টলি এবং ইউনিক হয়ে গেছে। কারণ হচ্ছে এই রুলটা, হ্যাঁ, এই রুলটা দেওয়া হয়েছে ইয়ারলি হিসেবে। যেমন তোমাদের আগের বছরের ছিল 19, তারা আগের বছর ছিল 18, তারপরে তোমাদের যাদের পরে আসবে তাদের আগে 21 হবে। ধরো 21, 103। তাহলে এই যে ইউনিক, তাহলে ইউনিকটা করা হয় কি কাজের জন্য তোমরা কি বলতে পারবে কেউ? এই যে ইউনিক করা হয় এই কারণে, স্যার, একজনকে আইডেন্টিফাই করার জন্য। আইডেন্টিফাই করার জন্য। ভেরি গুড, আইডেন্টিফাই করার। করার জন্য। ওকে, ঠিক ইন্টারনেট জগতে এই যে আমি একটা তথ্য, আমি যখন ইন্টারনেটে সংযুক্ত হব, ধরো এটা ইন্টারনেট। ইন্টারনেটটা মানে কি, যে এই পৃথিবী জুড়ে, এটা ধরো পৃথিবী, এই পৃথিবীতে ধরো এটা আমার মোবাইল এরকম, এটা একটা কম্পিউটার, তারপরে এটা ধরো আরেকটা সার্ভার, এটা ধরো ফেসবুকের সার্ভার, তার এটা বিভিন্ন ওয়েবসাইট আছে, এই যন্ত্র আছে, এই যন্ত্রগুলো আছে, খেয়াল করো। এখন প্রশ্ন হচ্ছে, যখনই এই ইন্টারনেটটা কি, আসলে ইন্টারনেটটা হচ্ছে এই যন্ত্রগুলার কিন্তু কানেকশন, কানেকশন। ওকে, এই যে যন্ত্রগুলোর কানেকশন, খেয়াল করো, যখন তুমি তোমার ফোনে শুধু ফোন ইউজ করো, তখন কিন্তু তোমার ফোনটা এই পৃথিবীর সকল ফোনের, অর্থাৎ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন। ইন্টারনেট থেকে কি বিচ্ছিন্ন? কিন্তু যখনই তুমি তোমার ফোনে ডাটা কানেকশন দাও, ডেটা কানেকশন দাও, অর্থাৎ ইন্টারনেট কানেকশন দাও, সেই ক্ষেত্রে কি হয়, তোমার এই কানেকশন হওয়ার সাথে সাথে এইরকম প্রত্যেকটা ডিভাইসই কানেক্টেড হয়ে যায়। যেমন তুমি তোমার মোবাইল থেকে, ধরো আমি সার্চ দিলাম WWUS, আমেরিকার একটা, এখনো অনেকেই জয়েন করতেছে কেন, ইউএস ধরো .com। এর মানে কি, এই ওয়েবসাইটটা কিন্তু ইউএস এর। আমি কিন্তু এখান থেকে বসে কি করতেছি, এটা দেখতে পাচ্ছি। এর কারণ কি, কারণ আমার যে ডিভাইস আর আমেরিকার এইটা যার মধ্যে আছে যে ডিভাইসে, সেটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়েছে কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। যখনই কানেক্ট হলো, তাহলে এইখানে দেখো, এই যে এখানে অসংখ্য ডিভাইস ইন্টারনেটের মধ্যে একটা তার সাথে কানেক্টেড হচ্ছে। তারপরে স্বাভাবিকভাবে দেখো, আমাদের দেশে প্রায় 16 কোটি, প্রায় 20 কোটি লোক। এখন এই লোকগুলোকে আইডেন্টিফাই করা হয় কি দিয়ে? ভোটার এনআইডি কার্ড দিয়ে, তাই না? এনআইডি, এনআইডি কিন্তু কারোর সাথে কারো মিলবে না। অর্থাৎ ইউনিক করার জন্য, চেনার জন্য, ঠিক ইন্টারনেট জগতে প্রত্যেকটা ডিভাইসকে আলাদা আলাদা ভাবে চেনার জন্য একটা আইডি জেনারেট করা হয়, একটা আইডি জেনারেট করা হয়।
সেই আইডি কে বলা হয় আইপি অ্যাড্রেস। সেই আইডি কে কি বলে? আইপি অ্যাড্রেস। যেমন আমাদের স্কুলের সবার একটা আইডি আছে, মানে রুল আছে, ঠিক কোনো ডিভাইস যখন ইন্টারনেটে সংযুক্ত হয় তার অটোমেটিক একটা আইডি জেনারেট হয়ে যায়। সেই আইডিটাকে আমরা বলবো আইপি অ্যাড্রেস। তোমরা কি বুঝতে পেরেছো সবাই? এই আইডি যদি না থাকতো ডিভাইসের, ধরো তোমার মোবাইলের যদি একটা আইপি অ্যাড্রেস বা যে কোনো ওয়েবসাইটের যদি একটা আইপি অ্যাড্রেস না থাকতো, তাহলে তোমার মোবাইলে এখান থেকে ধরো একটা ডেটা আসছে, তাহলে এটা যে তোমার মোবাইলে আসবে কিভাবে আসবে? এটা স্বাভাবিক না? এইটা ধরো এরকম ঘুরতে থাকবে, এই তথ্যগুলো তথ্যগুলো এখানে আছে, কিন্তু তোমার কাছেই এই তথ্যটা আসবে। তাহলে এই তথ্য চেনা স্বাভাবিকভাবে, ধরো একটা পিয়ন তোমার বাসায় তথ্য দিতে আসলো, তোমার অ্যাড্রেস যদি না থাকে তাহলে তোমাকে চিনবে কিভাবে? অর্থাৎ ওই তথ্যের ওখানে তো অ্যাড্রেস লেখা আছে, ওই অ্যাড্রেসটা এই তোমার অ্যাড্রেসের সাথে মিলতে হবে, তখনই তোমার এই তথ্যটা তোমার বাসায় আসবে। ঠিক অনুরূপ ভাবে এই ডিভাইস থেকে যে রিকোয়েস্ট করা হয়েছে তথ্যের জন্য, তো এই ডিভাইস চেনার জন্য একটা আইডি থাকে, সেই আইডিটাকে আমরা বলবো আইপি অ্যাড্রেস। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? জি স্যার। আর কারো কোশ্চেন আছে এখানে? তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, এখানে আহ, কয়েক কোটি হচ্ছে ডিভাইস ইন্টারনেটের সাথে পৃথিবীতে সংযুক্ত আছে, এবং প্রতি মুহূর্তে কিন্তু এই ডিভাইস গুলা ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে? তো এই আইপি অ্যাড্রেস কত প্রকার, কি কি কিভাবে গঠন হয়, তো আমরা এটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তবে প্রাথমিকভাবে শুধুমাত্র এটুকু একটু সংজ্ঞাটা একটু জেনে নাও তোমরা। এখান থেকে অনেক কোশ্চেন আসে আইপি অ্যাড্রেস থেকে, এই সংজ্ঞাটা জেনে নাও। সংজ্ঞাটা দেখো, একটু লিখে নিতে পারো। আইপি অ্যাড্রেস এর পুনরূপ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট বা নেটওয়ার্কে যুক্ত, খেয়াল করো, প্রতিটি কম্পিউটার বা যন্ত্রের একটি অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা থাকে। এই অদ্বিতীয় অ্যাড্রেসকে বলা হয় আইপি অ্যাড্রেস। সবাই কি ক্লিয়ার বিষয়টা? এখন দেখো একটা এক্সাম্পল, এখানে একটা উদাহরণ আছে। ধরো তোমার বাসায় একটা রাউটার আছে, খেয়াল করো, এই রাউটার এর আন্ডারে ধরো কয়েকটা ডিভাইস আছে, এই রাউটার দিয়ে তুমি নেট চালাচ্ছ। এইটা একটা কম্পিউটার, এটা আরেকটা কম্পিউটার, এটা ধরো আরেকটা ডিভাইস। এখন দেখো এই যে প্রত্যেকটা ডিভাইসের নিচে তোমরা কি দেখতে পাচ্ছ? এটা কি দেখা যাচ্ছে? একটু জুম করে দেখো, যদি না দেখা যায় একটু জুম করে দেখো। এখন দেখা যাচ্ছে? স্যার এটা হচ্ছে একটা মানে কোড। হ্যাঁ, এই একটা কোড, অর্থাৎ সেটা তোমার হচ্ছে কি বলবো, নাম্বার, এটা কানেক্টেড নাম্বার বলতে। কানেক্ট। হ্যাঁ, তাহলে দেখো এইটার একটা কানেক্ট নাম্বার আছে, এটার একটা আছে, এটার আছে। তোমাদের প্রত্যেকে যখন তোমরা হচ্ছে এই যে নেট চালাও, দেখবা প্রত্যেক ডিভাইসের সাথে ওরা একটা কিন্তু আইপি অ্যাড্রেস দিয়ে যায়। যখন সেটিং করে দিয়ে যায় তোমার হচ্ছে কম্পিউটার ইন্টারনেটের সাথে, তখন কিন্তু একটা আইডি দিয়ে যায় এরা। তো সেই আইডি, এই দেখো এই আইডি, এই কম্পিউটারের এই আইডি, এইটার এটা, এটার এটা, এটা যদি ইউনিক না হয়, আলাদা আলাদা না হয়, তাহলে তো এই ডাটাটা কোথায় যাবে? বুঝতে পেরেছো বিষয়টা? এটা নর্মালি চিন্তা করো, আমাদের বাস্তবে চিন্তা করো, যে আমার যদি বাসার আইডি না থাকে তাহলে কিন্তু আমাকে কেউ খুঁজে পাবে না। বুঝতে পেরেছো বিষয়টা? ঠিক এরকম যে এই তথ্যটা কোন কম্পিউটারে যাবে, কে রিকোয়েস্ট করলো, তো এই ইনফরমেশনটা যদি না থাকে তাহলে কিন্তু তথ্যের আদান প্রদান ঘটবে না। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, হ্যাঁ ইশাক, তুমি হ্যান্ড রাইজ করছো, তুমি কিছু বলবা? জি স্যার। আচ্ছা, আইপি অ্যাড্রেস আর আইপি পাসওয়ার্ড কি এক জিনিস স্যার? আইপি পাসওয়ার্ড বলতে কিছু নাই, ওইটা মূলত আইপি অ্যাড্রেস। বুঝতে পেরেছো বিষয়টা ঈশা? আইপি পাসওয়ার্ড তো থাকে না অতটা, মানে আইপি পাসওয়ার্ড শব্দ ইউজ না করে আইপি অ্যাড্রেসটা ইউজ করবা। তোমাদের বাসায় ধরো দিয়ে গেল আইপি অ্যাড্রেস দিয়ে যায়, ওটা পাসওয়ার্ড দিয়ে যায় না, তো অ্যাড্রেস দিয়ে যায়, আর পাসওয়ার্ডটা আলাদা। এসা ক্লিয়ার বিষয়টা? এইরকম এখন জি এর স্যার। পরবর্তী ক্লাসে আমরা দেখব যে এইরকম আইপি অ্যাড্রেস কত প্রকার, কি কি। ঠিক আছে, এগুলো এমসিকিউ কোশ্চেনেও আসবে।
ঠিক আছে, তোমাদের টাইম শেষ হয়ে গেছে, আর আমারটা আনলিমিটেড টাইম, তো এই জন্য দেখা যাচ্ছে না যে এখানে শেষ নয়, অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো তো তোমাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে আমি এখানে শেষ করতে চাচ্ছি। স্যার আমাদের প্রেজেন্টটা কি আপনি চ্যাট বক্সে নেন নাকি স্ক্রিনশট নেন? চ্যাট বক্সে নিচ্ছি না, কারণ হলো এইখানে থেকে নেওয়া আবার একটু অসুবিধা হয়, এটা নিতে নিতে একটু সমস্যা হয়, এই জন্য আমি সবসময় কমেন্ট বক্সেই বেশি নেই। কমেন্ট এখানে রাখতেইছি আমি, সমস্যা নেই, ছবি তুলে রাখি, কিন্তু তোমরা হচ্ছে কমেন্ট বক্সে এটা দিয়ে দিবা। কমেন্ট বক্সে স্যার দিতে তো আমি 1 মিনিট লাগে না। কমেন্ট হ্যাঁ, বক্সে দিই নাই 2-3 ক্লাস। আচ্ছা তুমি দিও, ওইগুলা দিয়ে দিও, ঠিক আছে নাজনীন? স্যার আমি অনেকগুলো তো কমেন্ট বক্সে দেইনি। দিবা, এখন স্যার ওখানে আছে তো, অনলাইনে এখনো তো আপলোড করা আছে, ওটা তো ডিলিট হয় না, বুঝতে পেরেছো? আজকে না দিলে কালকে দিবা, এরকম দিতে পারবা, দেওয়ার সুযোগ আছে। আচ্ছা স্যার। ঠিক আছে ঐশী? জি স্যার। ওকে, তাহলে সবাই ভালো স্যার থাকবে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।